আকাশ হেনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, তুমি এটা কেন করলে? তোমায় একটা না, হাজারটা চুমু দেবো আমি। আকাশ বুক ফাটিয়ে কান্না করতেছে আর হেনার মৃতদেহটাকে জড়িয়ে ধরে ও চোখে মুখে কপালে পাগলের মতো চুমু খাচ্ছে। আকাশের কান্না দেখে আরোর কান্নার মাত্রা যেন আরো বেড়ে গেছে। আরো সহ্য করতে না পেরে সে সেখান থেকে চলে আসে। এই আকাশ ভাই, আপনি এবার এখান থেকে চলে যান। আমার মেয়েটাকে তো বাঁচতে দিলেন না, মৃত বানিয়ে দিয়ে এখন আফসোস করে লাভ কি? এই ওসি, একদম চুপ। ও মৃত না, আমার বুকে ঘুমিয়ে আছে। একদম একটা সাউন্ডও করবি না। একটা সাউন্ড করবি তো গলার কণ্ঠনালী সোজা টেনে বের করে ফেলবো। থানা থেকে কিছু পুলিশ আসছে। হেনার আব্বু বলল, এই তোরা কি দেখছিস? ওনাকে নিয়ে গিয়ে বাহিরে রেখে আয়। আমার মেয়ের আশেপাশেও আসতে দিব না আমি। আকাশ তো কোনো মতেই হেনাকে ছেড়ে উঠবে না। সে শক্ত করে হেনাকে জড়িয়ে ধরে আছে। ওসির কথা মতো পুলিশগুলো জোর করে আকাশকে বাড়ির বাইরে রেখে আসে। এই তোরা কি করছিস? প্লিজ আমাকে ভেতরে যেতে দে। ও ঘুমিয়ে আছে যে আমার হেনা। থানার পুলিশগুলো, ভাই মাফ করবেন, স্যারের অর্ডার আমরা অমান্য করতে পারবো না। আকাশ ঘরের বাইরে বসেই কান্না করছে আর মাটিতে বসে বসে সে পাগলের মতো প্রলাপ করছে। আকাশের যেন পুরোপুরি মাথা নড়ে গেছে। একটু পর পুলিশগুলো হেনার লাশটাকে গাড়িতে করে কোথায় যেন নিয়ে চলে যায়। আকাশের মাথা পুরো আউট হয়ে গেছে। সে গাড়িটা স্টার্ট দিয়ে আরুকে ডাকতে থাকে, কিন্তু আরুর কোনো খোঁজ খবর নেই। তাই সে একাই গাড়ি স্টার্ট দিয়ে চালাতে আরম্ভ করে, কিন্তু সে কোথায় যাচ্ছে তার কোনো হুঁশ নেই। তার ভেতরটা যেন ফেটে যাচ্ছে। হেনার মায়া ভরা মুখটা তার চোখের সামনে এখনো ভেসে উঠছে। আকাশ গাড়িটা ড্রাইভ করে নিয়ে একটা দোকানের সামনে দাঁড় করায়। পরে দোকানের ভেতর থেকে 2টা মদের বোতল কিনে আনে। একদিকে গাড়ি ড্রাইভ করছে, আরেকদিকে মদ পান করা শুরু করে। গাড়ি ড্রাইভ করে বাড়িতে আসতে আসতে 2টা বোতল শেষ করে ফেলে। আকাশ বাসায় ঢুকতেই ওর আম্মু জিজ্ঞাসা করে, কিরে বাবা, তোর কি হয়েছে? তোকে এমন হতাশ লাগছে কেন? আর তোর মুখে দিয়ে কি সব বাজে গন্ধ আসছে? এই মহিলা, এই চুপ, একদম চুপ। একটা সাউন্ডও না। ও মরে গেছে। আজ আমিও নিজেকে শেষ করে দিব। আকাশের আম্মুর তো কিছুই মাথায় কাজ করছে না। কি সব বলছে আকাশ উল্টাপাল্টা। কলিজা মরে গেছে, নিজেকে শেষ করে দিবে? আকাশ ঢুলতে ঢুলতে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে ব্লেড খুঁজতে আরম্ভ করে। খুঁজতে খুঁজতে পেয়েও যায়। ব্লেডটা রগ বরাবর চেপে ধরে। আমিও তোমার কাছে চলে আসছি হেনা, বলে রগের ওপরে চালিয়ে দেয়। সাথে সাথে হাত থেকে ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করে। হাত দিয়ে অনবরত রক্ত বের হয়ে পড়ছে। একটা সময় আকাশ সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। পরে আর কিছু মনে নেই। আকাশের আম্মু, ছেলেটার কি হয়েছে যে ছেলেটা আজ নেশা করে এসেছে? আমার ছেলে তো এমন ছিল না। না, ওর কিছু একটা হয়েছে। না, ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে। আকাশের আম্মু রুমে এসে দেখে আকাশ বেহুশ হয়ে ফ্লোরের ওপর পড়ে আছে আর পুরো ফ্লোর রক্তে লাল হয়ে আছে। আকাশের এই অবস্থা দেখে ওর আম্মু সজোরে একটা চিৎকার মারে। ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? দেখেন, সে রগের মধ্যে এমনভাবে ব্লেড চালিয়েছে যার ফলে তার পুরো রগ কেটে গেছে আর অনেক ব্লিডিংও হয়েছে। আপনারা তো জানেন, এই একটা মানুষের শরীর থেকে অতিরিক্ত রক্ত বের হওয়া এটা কখনোই ভালো লক্ষণ নয়। তবে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আশা রাখতে পারেন সে এখন সেফ আছে। বাকি যদি উপরওয়ালার অন্য কোনো হুকুম থাকেন সেটা উনি ভালো জানেন। আচ্ছা, আপনারা এখন টেনশন করিয়েন না, রোগী সুস্থ হয়ে যাবে। রোগীর এখনো জ্ঞান ফেরেনি, জ্ঞান ফিরতে একটু সময় লাগবে। তারপর আপনারা রোগীর সাথে দেখা করতে পারবেন। এটা বলে ডাক্তার চলে যায়। এদিকে আকাশের আম্মুর তো রুহু বের হয়ে যাবে যাবে অবস্থা। তার সোনার টুকরা ছেলেটার কিছু হলে তিনিও বাঁচবেন না। একদিন পেরিয়ে 2 দিনের মাথায় আকাশের জ্ঞান ফিরে আসে। আকাশের জ্ঞান ফেরার পর সে হেনাকে খুঁজতে থাকে। নার্স একজন কেবিন থেকে বের হয়ে এসে বলে, আপনাদের মধ্যে হেনাকে? আমাদের মধ্যে তো হিনা নামের কেউ নাই। পেশেন্ট হেনা নাম বলে বলে ডাকতেছে। আচ্ছা, আমাকে যেতে দিন, আমি দেখছি। আচ্ছা, আপনি ভিতরে আসুন। আকাশের আম্মু কেবিনের ভেতরে ঢুকে আকাশের মাথার কাছে গিয়ে বসে। আকাশ ওর আম্মুকে দেখতে পেয়ে হাত দিয়ে পেঁচিয়ে ধরে কান্না করে দেয়। আম্মু হেনা সুইসাইড করেছে। মেয়েটা আমায় খুব ভালোবাসতো, আমি ওকে খুব ভালোবাসতাম, কিন্তু মাঝে ভুল বোঝাবুঝি হয়, তাই আমি ওর থেকে দূরে সরে গিয়েছিলাম। মেয়েটা সেটা মেনে নিতে পারেনি, তাই সে সুইসাইড করেছে। আমার ওকে চাই। আকাশের আম্মুর তো কিছুই মাথায় ঢুকছে না।
তবে উনিই কিছুটা ক্লিয়ার যে ছেলের পাগলামোটা করছে হেনার জন্য। আম্মা, আমার হেনাকে চাই, ওকে আমার কাছে ফিরিয়ে দাও। আচ্ছা বাবা, তুই সুস্থ হয়ে নে, তারপর আমরা সবাই মিলে হেনাদের বাসায় যাব। আচ্ছা, আমি খোঁজ লাগাচ্ছি হেনার। আকাশকে আরো 3 দিন হসপিটালে রাখা হয়। মোট 5 দিন পর হসপিটাল থেকে আকাশকে বাসায় নিয়ে যাওয়া হয়। আকাশ ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছে, সর্বক্ষণ খালি হেনার নাম তার মুখে, যে ওর হেনাকে চাই। আকাশের আম্মু খবর লাগিয়েছিল ড্রাইভারকে দিয়ে। ড্রাইভার খোঁজ চালিয়ে দেখে আসলে মেয়েটা সুইসাইড করেছে। আকাশের আম্মু তো হতাশ হয়ে যায়। এখন ছেলেকে কি জবাব দিবে? ছেলে তো হেনা হেনা করে নিজেকে শেষ করে দিচ্ছে, খাওয়া দাওয়া করছে না, কিছুই করছে না। ওর এক কথা, হেনাকে চাই। আকাশ হেনা হেনা করে করে পাগল হয়ে যাচ্ছে, কিন্তু কেউ হেনাকে এনে দিচ্ছে না। আর এনে দিবেই বা কি করে? হেনা তো মরে গেছে। সে যে দুনিয়ায় পাড়ি জমিয়েছে, সেই দুনিয়ায় একবার কেউ গেলে আর ফিরে আসতে পারে না। কিন্তু আকাশের মন তো মানছে না। ওর এখনো বিশ্বাস হচ্ছে না যে হেনা আর এই পৃথিবীতে বেঁচে নেই। আকাশ এখন মোটামুটি সুস্থ। সে গাড়িটা বের করে হেনার বাসার উদ্দেশ্যে রওনা দেয়। সে হেনার বাবা মায়ের সাথে গিয়ে কথা বলবে, কিন্তু হেনার বাসায় গিয়ে দেখে সবকিছু তালা মারা। ঘরের মেইন দরজায় বড় একটা তালা ঝোলানো। সে পাশের একটা মানুষের কাছে জিজ্ঞাসা করে, ওনারা কোথায় গিয়েছেন? ওনার মেয়ে মারা যাওয়ার পরের দিন এই শহর ছেড়ে ওনারা অন্য কোথাও চলে যায়। কিন্তু কেন? ওনাদের নাকি এই শহরে দম বন্ধ হয়ে আসে। ওনার মেয়ের জন্যই নাকি ওনারা এই শহরে পোস্টিং হয়েছে। কিন্তু ওনার মেয়ে যেহেতু নাই, তাহলে ওনারা এখান থেকে কি করবে? তাই ওনারা অন্য কোথাও পোস্টিং নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি কি বলতে পারেন ওনারা কোথায় গেছেন? না, আমাদের তো বলে যায়নি কোথায় যাবে, তবে এইটুকু বলেছে ওনারা এই শহর ছেড়ে দূরে কোথাও চলে যাবে। আকাশের চোখ জোড়া আবারও ভিজে যাবে মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তারপরে আকাশ গাড়ি স্টার্ট করে বাসার দিকে রওনা দেয়। আকাশের আম্মু বারবার ফোন দিচ্ছে। ওনারা তো পাগল হয়ে গিয়েছে, ছেলেটা গাড়ি নিয়ে কোথায় চলে গেল। এমনিতে শরীর ভালো না, আবার যদি কোনো দুর্ঘটনা হয়, আল্লাহ তুমি রক্ষা করো আমার ছেলেটাকে। আকাশের ফোন বেজেই চলেছে, কিন্তু সে ইচ্ছে করে ফোনটা পিক করছে না, কারণ তার কিছুই ভালো লাগছে না এখন। তার একা কিছু সময় চাই। আকাশের ভেতরটা যেন ভেঙে চুরে চুরমার হয়ে গেছে। হঠাৎ আকাশের আরুর কথা মনে পড়ে। আল্লাহ, এতদিন ওর কথা ভুলে গিয়েছিলাম। ফোনটা হাতে নিয়ে আরুকে ফোন দেয়। ফোন বারবার সুইচ অফ আসছে। আকাশ গাড়ি ঘুরিয়ে আরুর বাসার দিকে রওনা দেয়। আরুর বাসায় গিয়েও দেখে সেম অবস্থা। আরুর বাসায়ও তালা ঝুলানো। আশেপাশের মানুষ থেকে জিজ্ঞেস করলে তারা বলে তারা নাকি কিছুই জানে না, তারা কোথায় গিয়েছে ঘর তালা মেরে। আকাশে যেন এখন পুরোপুরি ভাবে দুনিয়াদারি অন্ধকার হয়ে গেছে। এখন ওকে কে সামলাবে? হেনা ওকে ছেড়ে অন্য দুনিয়ায় পাড়ি জমিয়েছে। এদিকে আরুরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আকাশ অনেক বন্ধু বান্ধবের কাছে খোঁজ লাগায় আরুর ব্যাপারে, কিন্তু কেউ নাকি কিছুই জানে না। সে নাকি বিগত 3 দিন ধরে ক্লাসে আসছে না। আকাশ মন খারাপ করে বাসায় চলে আসে। আকাশের আম্মু তো পাগল পাগল হয়ে গেছে। এই ছেলে, কোথায় গিয়েছিলি? আকাশকে দেখতে পেয়ে, আমাকে আর কত টেনশনে রাখবি বল? আকাশ কোনো জবাব না দিয়ে নিজের রুমে চলে যায়। রুমে গিয়ে নীরবে কান্না করতে থাকে, হেনার স্মৃতিগুলো মনে করে করে। তুমি আমার ছেড়ে কেন চলে গেলে? আমার যে খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া থাকতে। সময় থাকতে তোমাকে মূল্য দেনি, তাই বলে আজ এভাবে পস্তাতে হবে আমাকে। আকাশের আম্মু বাহির থেকে খাওয়ার জন্য ডাকছে, কিন্তু সে বারণ করে দিয়েছে, খাবে না। আকাশের আম্মু অনেক করে রিকোয়েস্ট করে, কিন্তু সে খাবে না, খাবেই না। আকাশের আম্মু হতাশ হয়ে ফিরে যায়। আকাশ পুরোপুরি খাওয়া দাওয়া অফ করে দিয়েছে। সব সময় হিনার কথা মনে করে করে নীরবে কান্না করে। নিজেকে সে সব সময় তার রুমের মধ্যে বন্দি করে রাখে। বাহিরের আবহাওয়া যেন তার কাছে বিষাক্ত মনে হয়। কারোর সাথেই ঠিক মতো কথা বলে না। মা বাবা বোন সবার সাথে ধীরে ধীরে কথা বলা কমিয়ে দিয়েছে। ধরতে গেলে এক প্রকারের মেন্টালি সিক হয়ে গেছে। মুখে গোপ দাড়ি সমস্ত কিছুই বড় হয়ে গিয়েছে, কিন্তু সে কিছুই কাটায় না। এভাবে দেখতে দেখতে 4 মাস পার হয়ে যায়। এতদিনে আকাশের অবস্থা ক্রমশ আরো খারাপ হয়ে যায়। সে পুরোপুরি পাগল হয়ে গিয়েছে। সবার কথা সে ভুলেই গিয়েছে। এক কথায় তার খালি হেনার কথাই মনে আছে। বাকি মা বাবাকেও ঠিকমতো চিনতে পারে না সে। কলেজ তো সে বহু আগেই ছেড়ে দিয়েছে। একদিন রাতের বেলায় কান্না করতে করতে ফ্লোরের মধ্যেই ঘুমিয়ে পড়ে। সকালবেলা কারোর স্পর্শে ঘুম ভাঙে। সে অনুভব করে কেউ একজন তাকে জড়িয়ে ধরে তার উষ্ণ ঠোঁট জোড়া দিয়ে চুমু খাচ্ছে, আর নরম সুরে বলছে,
এই আকাশ আর কত ঘুমাবে? তুমি এসে গেছো। আমি জানতাম তুমি আসবে। আমায় রেখে মরতে পারে না। কলিজা, কি হাল করেছো তুমি নিজের? আমি তোমায় রেখে কিভাবে মরতে পারি বলো? আমি জানি তুমি আমায় খুব ভালোবাসো। আমি যদি মরে যাই তাহলে যে আমার কলিজাটাও ভালো থাকবে না। এমন সময় আকাশের আম্মু আকাশের রুমে আসে। আকাশ ওর আম্মুকে দেখে, আম্মু হেনা ফিরে এসছে আমার কাছে। আকাশের আম্মু হেনাকে দেখে ডুকরে কান্না করে দেয়, কারণ আকাশে একটা বালিশকে আঁকড়ে ধরে আছে নিজের শরীরের সাথে, আর বালিশের সাথে নিজে নিজে এই পাগলের মতো বকবক করছে। সে যেটাকে হেনা বলে দাবি করছে সেটা হেনা না, সেটা একটা বালিশ। আকাশ পুরোপুরি পাগল হয়ে গেছে। সে উঠতে বসতে হেনাকে দেখতে পায়। ঘরের দেওয়ালের সমস্ত জায়গায় হেনার নাম লিখে ভরে ফেলেছে। আকাশ আজ 6 মাস ঘর থেকে বের হয় না, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। ওর আম্মু ওকে অনেক কষ্টে খাবার খাওয়ায়, যে খাবার খেলে হেনাকে এনে দিবে। বাবা, আর কত এভাবে পাগলামি করবি বল? এখানে হেনা নাই, তুই যাকে বুকের সাথে জড়িয়ে ধরে আছিস সেটা একটা বালিশ। আম্মু বেশি জানো, আমি বলছি না এটা আমার হেনা, আর তাও সে আমার সামনে বসে আছে। আচ্ছা যা, ঠিক আছে, এটা তোর হেনা। বাবা, এবার চুপচাপ ঘুমিয়ে পড়। না, আমি ঘুমাবো না। আমি সারা রাত হেনার সাথে গল্প করব। আকাশ, এখন কিন্তু ভালো হবে না। আমি কিন্তু হেনাকে চলে যেতে বলবো। না আম্মু, প্লিজ এটা করবে না। আমি ঘুমাচ্ছি। আকাশ বালিশটাকে আঁকড়ে ধরে শুয়ে পড়ে, আর অন্যদিকে আকাশের আম্মু চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে রুম থেকে বের হয়ে যায়। তিনার কত সুন্দর সুস্থ সবল ছেলেটা কি হয়ে গেল? ছেলের এই অবস্থা যেন তার কলিজাটা একদম ছিদ্র করে দিচ্ছে। তিনি রুমে গিয়ে আওয়াজ করে কান্না করে দেয়। আকাশের আব্বুও পাশে বসা, তিনিও কান্না করছেন। এই আকাশের আব্বু, আমাদের ছেলে কি আর কখনো ঠিক হবে না? আমার ছেলের এই অবস্থা দেখে আমার কলিজা যে সইছে না। প্লিজ তুমি আমার ছেলেকে ঠিক করে দাও। আমার ছেলেকে আমি আমার আগের রূপে দেখতে চাই। আমারও যে ক্ষমতা নেই কিছু করার, সমস্ত কিছুই যে উপরওয়ালার হাতে। তবে আমি বান্দা হয়ে একটা চেষ্টা করতে পারি, কাল আমি সেটা করব। আমি জানি না তুমি কি করবে, কিন্তু আমার ছেলে সুস্থ হওয়া চাই। পরের দিন সকালবেলা আকাশের আব্বু ওকে সেলুনের দোকানে নিয়ে যায় ও দাড়ি গোঁফগুলো কাটানোর জন্য। আকাশের দাড়ি গোঁফ না কাটার কারণে ইয়া বড় বড় হয়ে গেছে। সে তো কোনো মতেই রুম থেকে বের হবে না। তাও আকাশের আব্বু ওকে ফসিয়ে ফাঁসিয়ে নিয়ে যায় যে হেনাকে এনে দিবে বলে। দাড়ি গোঁফ কাটার পর আকাশ নিজেকেই চিনতে পারছে না। সে কেমন ছিল আর এখন তাকে কত স্মার্ট লাগছে। সে নিজের মুখমণ্ডল বারবার হাত বুলিয়ে দেখছে। দাড়িগোপ কাটার পর আকাশের বাবা আকাশকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরার কারণে যদি তার মাইন্ড ফ্রেশ হয়, আকাশকে নিয়ে একটা পার্কে যায়, যেখানে আকাশ ছোটকালে আসার জন্য খুব বায়না করত। বাবা, তোর মনে আছে তুই ছোটকালে এখানে আসার জন্য কত বায়না করতি? হ্যাঁ বাবা, আর আমি জানি তুমি আমায় এখানে কেন নিয়ে এসেছো, কারণ যাতে আমার মাইন্ড ফ্রেশ হয়। শোনো, তার আর কোনো প্রয়োজন নেই, আমি ঠিক আছি। আমি নিজেই চাইতাম না দুনিয়ার রংমহল দেখি। হেনা চলে যাওয়ার পর ইচ্ছা করে নিজেকে 4 দেয়ালের মাঝে বন্দি করে রেখেছি, কারণ আমার হৈহুল্য সব হেনার মৃত্যুর সাথে কবরে দাফন হয়ে গেছে। দুনিয়া যেন আমার কাছে বিষের মতো মনে হচ্ছিল, তাই নিজেকে কষ্ট দিয়েছি এতদিন। আমার জন্যই সে এমনটা করেছে, আর আমি কিভাবে রং তামাশা করে বেড়াবো। তবে হ্যাঁ, নিজেকে বন্দি রাখতে রাখতে একটা সময় সত্যি আমার দিমাগে প্রেশার আসতে থাকে। সব জায়গায় হেনাকে দেখতে আরম্ভ করি। আমার হৃদায়িত জ্ঞান বলতে কিছুই ছিল না, কিন্তু আজ এতদিন পর যখন বাইরের পরিবেশ দেখলাম, নিজের বেশভূষা ছেড়ে অন্য রূপে দেখেছি নিজেকে, এখন সত্যিই মনে হচ্ছে আমি কত বড় পাগলামি করেছি। বাবা, যা হয়েছে ভুলে যা, আর প্লিজ একটু নর্মাল হওয়ার চেষ্টা কর। তোকে আমরা আবার আগের মতো দেখতে চাই। আর তুই জানিস তোর মা রোজ রান্না করে তোকে দেখে কত রাত না ঘুমিয়ে চোখের পানি দিয়ে বিছানা ভিজিয়েছে, সেটা একমাত্র আমিই জানি। না বাবা, এবার আর কষ্ট দিব না মুখে, আর এক ফোঁটা চোখের পানি পড়তে দিব না। আমি আবার আগের মতো হয়ে যাব, আর আমি কাল থেকে তোমার যে কোনো একটা অফিসে জয়েন করবো ভাবছি। বাবা, এতটা খুশি লাগছে যে তোকে বলে বুঝাতে পারবো না। তোর সেই অফিস ইচ্ছে হয় জয়েন কর, কাজ করতে ইচ্ছা না হলে করবি না। দরকার হয় আমার যত অফিস আদালত আছে সবগুলোতে একদিন করে ঘুরে ঘুরে দেখবি। কথাবার্তা বলে বাপ ছেলে দুজনেই ঘরে চলে যায়। আকাশের আম্মু তো খুশিতে কান্নাই করে দেয়।
যে তিনার ছেলে আবার আগের মতো হয়ে ফিরে এসেছে। তিনি খুশিতে আকাশের গালে কপালে অনেকগুলো চুমু এঁকে দেয়। বাসায় আজ আকাশের সমস্ত পছন্দের খাবারগুলো রান্না করা হয়। পরের দিন সকালবেলা সে ঘুম থেকে উঠে গোসল করে ফ্রেশ হয়ে নেয়, কারণ আজ থেকে সে তার বাবার অফিসে জয়েন করবে। পরে নাস্তা করে রেডি হয়ে বাবা মা দুজনের পায়ে ধরে সালাম করে, পরে অফিসের উদ্দেশ্যে বের হয়ে যায়। সবাই ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে আছে আকাশকে ওয়েলকাম করার জন্য। আকাশ অফিসে পৌঁছানোর সাথে সাথে সবাই তাকে ফুলের তোড়া দিয়ে ওয়েলকাম জানায়। পরে আকাশকে তার কেবিন দেখিয়ে দেওয়া হয়। ম্যানেজার মোটামুটি আকাশকে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আকাশ একটা জিনিস লক্ষ্য করে, অফিসে সবাই মোটামুটি মিশুক। না, অফিসে থেকে যাব, অন্য অফিসে আর যাব না। সারাদিন অফিসেই কাটায়। প্রথম দিন তাই কাজের আগামাথা বুঝে আসছে না তার, তাও যতটুকু পারে করে আজকের মতো বাসায় চলে আসে। কিরে বাবা, অফিস কেমন লাগলো? আমার অনেক ভালো লেগেছে, আমি অফিসে থেকে যাব। অফিসের সবাই মোটামুটি খুব মিশুক। আচ্ছা, তোর যা ভালো লাগে কর। আকাশ রীতিমতো প্রতিদিন অফিসের সময় দিতে থাকে। এতদিন অফিসের বস ছিল না, তাই কোনো অ্যাসিস্ট্যান্টও ছিল না। আকাশ অফিসে যাওয়ার পর থেকে নুসরাত নামের একটা মেয়েকে আকাশের অ্যাসিস্ট্যান্ট নিযুক্ত করা হয়। মেয়েটা বেশ ভদ্র, আচার ব্যবহারও সুন্দর। নুসরাত একদিনেই আকাশের সাথে ভাব জমিয়ে ফেলে। আকাশও আর দ্বিমত করেনি, কারণ সে তো আকাশের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। ওকে এড়িয়ে চললে কিভাবে কাজ হবে? অফিস শেষ করে বিকেলবেলা বাসার দিকে রওনা হয় আকাশ। জ্যামে আটকে আছে গাড়ি। এমন সময় আকাশের নজর পড়ে একটা গাড়ির মধ্যে, যেখানে পেছনের সিটে আরুর মতো কেউ একজন বসে আছে। আকাশ প্রথমে থতমত খেয়ে যায়। এটা কি আরু না অন্য কেউ? আকাশ একটু ভালো করে লক্ষ্য করে দেখে, হ্যাঁ, এটা তো আরুই। আকাশ গাড়ি থেকে নেমে গাড়িটার দিকে এগিয়ে যাচ্ছে। এমন সময় জ্যাম ছেড়ে দেয় আর গাড়িটা টান দিয়ে চলে যায়। আকাশ তাড়াতাড়ি করে নিজের গাড়িতে ফিরে আসে, কিন্তু তত সময় সে চলে গেছে। আকাশ পরে নিজের বাড়িতে ফিরে আসে। আকাশের কোনো মতেই হিসেব মিলছে না। হুট করে আজ থেকে 6 মাস আগে আরো কোথায় চলে গেছে? কোনো যোগাযোগ নেই, কিচ্ছু নেই। মেয়েটা আমার সাথে সমস্ত যোগাযোগ অফ করে কেন দিল? হাজারোটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। ধুর, আজ ওর সাথে কথা বলতে পারলেই সবটা ক্লিয়ার হয়ে যেত। তবে এত কিছুর ভিড়ে সে হেনাকে ভুলতে পারেনি। যত যাই হোক, মনের কোনো এক কোণে হেনার জন্য জায়গা রয়েই গেছে। একাকিত্ব সময়গুলো হেনার স্মৃতি তাকে কাঁদায়। বাসায় এসে দেখে ওর আব্বু আম্মু ওর বিয়ের আলাপ করছে, যে এবার ছেলেটাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত। ছেলেটা আর কত একা থাকবে? তার চেয়ে বড় কথা, আমাদেরও তো নয়নাত্মীর মুখ দেখতে ইচ্ছে করে। আকাশ, এদিকাই। হ্যাঁ বউ, বল। আমরা চাচ্ছি এবার ঘরে বৌমা আনবো। বাবা, এই বিষয় নিয়ে আমার কোনো মতামত নাই। তোমাদের যা ভালো লাগে করো, আমি তোমাদের মতের উপরে যাব না। তবে আমাকে আর কিছুটা সময় দিতে হবে। আচ্ছা, সময় নেই, কিন্তু আমারও মেয়ে ঠিক করে রেখেছি এখন। তোর যখন সময় হবে বলবি, তখন এই তোর বিয়ে করাবো। আকাশ নিজের রুমে চলে যায়। আকাশের কোনো ইচ্ছেই নেই বিয়ে করার, কারণ সে যাকে আপন করতে চায় সে তার থেকে আরো বেশি দূরে চলে যায়। আজ বিয়ে করে ঘরে বউ আনবে, কিন্তু পরে যখন তার উপরে মন বসবে তখন সেও দূরে সরে যাবে। এসব নিয়ে ভাবছে এমন সময় রফিক ভাই ফোন করে বলে, স্যার, কালকে চট্টগ্রামে মিটিংয়ে যেতে হবে, একটু আগে যদি অফিসে আসতেন আপনি। রফিক হচ্ছে অফিসের ম্যানেজার। আচ্ছা, সমস্যা নেই, আমি আগেই চলে আসব। স্যার, একদিনে হয়তো আসা যাবে না, আপনি একদিনের প্ল্যান করে বাসা থেকে আসবেন প্লিজ। ওকে বলেই ফোন রেখে দেয়। পরের দিন তাড়াতাড়ি করে উঠে নাস্তা করে নেয় আর ওর আব্বুকে বলে, আজ চট্টগ্রাম যেতে হবে অফিসের মিটিংয়ের জন্য। আজ হয়তো বাড়ি ফিরবো না, বাড়ি ফিরতে হয়তো কাল হবে। আচ্ছা, সমস্যা নেই, সাবধানে যেও। আকাশ সাথে করে এক সেট কাপড় ব্যাগে করে নিয়ে অফিসের জন্য রওনা দেয়। 10টার ফ্লাইটে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিবে। আকাশের সাথে যাবে নুসরাত। আকাশ অফিসে এসে ফাইলগুলো একবার দেখে নেয়, তারপর যাত্রা করে চট্টগ্রামের উদ্দেশ্যে। 2টায় মিটিং। তারা বিমানে করে যাওয়ায় 12টার মধ্যেই পৌঁছে যায়। হোটেল আগে থেকেই বুক করা আছে, তাই তারা সোজা এসে হোটেলে ওঠে। এই হোটেলেই মিটিং হবে। পরে তারা কিছুটা সময় বিশ্রাম নিয়ে 2টা বাজে মিটিং করে। ওদের সাথে ডিল কনফার্ম। পরে 4টায় মিটিং শেষ হয়। এরপর কি করবে? হোটেলে বসে বোরিং লাগছে। দুসরা চলো সমুদ্র সৈকত থেকে ঘুরে আসি। পরে দুজন মিলে সমুদ্র সৈকত দেখতে বের হয়। নুসরাত সমুদ্র দেখতে পেয়ে সে পানিতে নেমে পড়ে।
সে তো মহা খুশি। অন্যদিকে আকাশ চুপচাপ একটা পাথরের ওপর বসে আছে আর সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছে। এমন সময় পাশে অনেক চেঁচামেচির আওয়াজ কানে আসে। আকাশ লক্ষ্য করে অনেকগুলো মানুষ জড়ো হয়ে হই হুল্লোড় করছে। আকাশে দৌড়ে যায় কি হয়েছে সেটা দেখার জন্য। একজন থেকে জিজ্ঞেস করলে যে ভাই কি হয়েছে, সে বলে ভাই মায়াপ্পু অজ্ঞ মাথা ঘুরিয়া পড়িয়া গিয়ে, চিটাগংয়ের ভাষায় মানে মেয়ে একটা মাথা ঘুরে পড়ে গেছে। আকাশ মানুষজন ঠেলে সামনে এগিয়ে যায় মেয়েটাকে দেখার জন্য। সে যা দেখে তার তো কলিজা মোচড় দিয়ে ওঠে। আকাশের চোখ বড় বড় হয়ে যায় বেহুশ হওয়া মেয়েটাকে দেখে। সে দেখতে পাই হেনা বেহুশ হয়ে মাটিতে। আকাশের তো মাথায় কাজ করছে না। হেনা জীবিত হলো কি করে? সে তো মারা গিয়েছে। ওর লাশকে আমি আকাশ জাপটে ধরে কান্না করেছি। ইম্পসিবল। মরা মানুষ জীবিত হয় কি করে? না না, আমার কি কোথাও ভুল হচ্ছে? সে নিজেকে চিমটি দিয়ে দেখে না, সে ব্যথা অনুভব করছে। তার মানে কি হেনা জীবিত? তো আবার আমার চোখের সামনে। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে সিনেমা দেখছে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছে না। ভাই আপনার দাঁড়িয়ে কি দেখছেন? প্লিজ আমার সাথে কেউ একটু হেল্প করুন না, আমি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাব। একজন বলে ওঠে, ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? আপনার রিলেটিভ এমন কিছু হয় নাকি? বেশি কিছু বলবো না, শুধু এটাই বলবো সাথে আমার আত্মার সম্পর্ক। এবার বুঝেন ওকে আমি চিনি কি চিনি না। আকাশ হেনাকে কোলে করে তুলে নিয়ে একটা সিএনজি দাঁড় করায়। ভাই প্লিজ আশেপাশে কোনো হসপিটাল থাকলে এমার্জেন্সি আমাকে নিয়ে চলুন প্লিজ। ড্রাইভার চিটাগং সাউদার্ন মেডিকেল কলেজের সামনে দাঁড় করায় গাড়ি। আকাশ ভাড়া চুকিয়ে দিয়ে হেনাকে কোলে করে নিয়ে হসপিটালের ভেতরে ঢুকে। আকাশ নার্স একজনকে দেখতে পায়। সিস্টার প্লিজ একটু দেখুন তো ওর কি হয়েছে। নার্স ওয়ার্ড বয় একজনকে ডেকে হেনাকে কেবিনে শিফট করায়। আকাশ পাশে একটা চেয়ারে বসে আছে। একটু পর নার্সটা কেবিন থেকে বেরিয়ে আসে। আপনি চিন্তা করবেন না, ওনার কিছু হয়নি, জাস্ট মাথা ঘুরে পড়ে বেহুশ হয়ে গিয়েছে। অনেকদিন ধরে হয়তো খাওয়া দাওয়া প্লাস ঘুম কোনোটাই উনি ঠিকমতো করেন না, তাই শরীর দুর্বল হয়ে আছে, সেই জন্যই মাথা চক্কর দিয়ে পড়ে গেছেন। তারপর নার্স চলে যায়। আকাশ কেবিনের বাহিরে চেয়ার দখল করে বসে আছে। ভাবছি কেবিনের ভেতরে যাব, অনেকটা সময় তো বাইরে বসে রইলাম, এবার কি ওকে একটা নজর দেখে আসি। কিন্তু এমন সময় ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই মাথায় টনক নড়ে উঠল। নুসরাতের ফোন। ওহ শিট ম্যান, মেয়েটার কথা তো একদমই ভুলে গিয়েছি। মেয়েটাকে যে একা ফেলে রেখে চলে এসেছি সেটা আমার মাথায় ছিল না। আকাশ বুঝতে পেরেছে মেয়েটাকে একা ফেলে রেখে চলে এসেছে, তাই সে ভয়ে কান্না করে দিয়েছে। এই তুমি এখন কোথায়? আরে পাগলি মেয়ে, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমার কেউ কিচ্ছু করবে না, আমি আর অল্প সময়ের মধ্যেই চলে আসব। প্লিজ এমন করো না, আমি কিছু সময়ের মধ্যেই চলে আসব, খুব দরকারি একটা কাজ আটকে পড়েছে। আচ্ছা। তারপর ফোন কেটে দেয়। রাত 11টা বাজে। হেনার জ্ঞান ফিরে আসার সময় হয়েছে। এতটা সময় সে হেনার পাশেই বসেছিল। এমন সময় আকাশের আম্মু ফোন দেয়। আকাশ কথা বলার জন্য কেবিন থেকে বের হয়ে হসপিটালের এক কোনায় চলে যায়। বাবা কেমন কাটলো তোর দিন? আম্মু ভালো খারাপ মিলিয়ে। আর একটা গুড নিউজ আছে, সেটা পরে বলবো, এখন একটু তাড়াহুড়োয় আছি, পরে কথা বলবো, নিজের খেয়াল রেখো। বলেই ফোনটা কেটে দেয়। মেয়েটার হয়তো জ্ঞান ফিরে এসেছে এত সময়। না, কেবিনে যাওয়া দরকার। আকাশ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করে দেখে হেনা নেই। আকাশ পুরো কেবিন খোঁজ করে, কিন্তু হেনাকে সে কোথাও দেখতে পায় না। আকাশের তো চোখের পানি টলমল করছে। একবার হেনাকে হারিয়েছি নিজের দোষে, এবার ওকে হারিয়ে ফেললাম। আকাশ হঠাৎ লক্ষ্য করে হেনা বেডে যেখানে শুয়েছিল সেখানে একটা সাদা কাগজ। সে কাগজটা হাতে নিয়ে ভাঁজ খুলে দেখে কিছু লেখা আছে। সে লেখাটা পড়তে আরম্ভ করে। কলিজা প্লিজ আমার মাফ করে দাও, আমি তোমার বিশ্বাস রাখতে পারিনি, আর আমি চলে যাচ্ছি। আমার জ্ঞান অনেক আগেই ফিরে এসেছে, শুধু সময়ের অপেক্ষায় ছিলাম যে তুমি কখন কেবিন থেকে বের হবে আর আমি সেই সুযোগে চলে যাব। প্লিজ আমার খোঁজ করো না, আমি ধোঁকাবাজ একটা মেয়ে, তোমার জীবনে আমার থেকেও 1000 গুণ ভালো কোনো মেয়ে আসবে, ভালো থেকো। আর কিছু লেখা নেই। আকাশ ধপাস করে মাটিতে বসে পড়ে। তার এখন কি করণীয় সেটাই মাথায় কাজ করছে না। হেনা আমার থেকে দূরে চলে যেতে কেন চাইছে? এমনটাই যদি হতো তাহলে শুরুতে সে আমায় ওর ভালোবাসার কাবু কেন করলো? ওর যদি দূরে সরে যাওয়ার এই নিয়ত থাকতো তাহলে আমায় ভালো কেন বেসেছিল? 1000টা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে, তার উপরে আরোর কোনো খোঁজ নাই। আজ 6 মাসের উপর সে আমার এত ভালো বন্ধু ছিল, হঠাৎ কি এমন হলো যে
সে আমার থেকে দূরে সরে গিয়েছে। ঘটনা কিছু তো একটা আছে, এর ভেতরের রহস্য কি সেটা আমার বের করতেই হবে। আসল মার প্যাচটা কোথায় আমি সেটা বের করেই ছাড়বো। তারপর আকাশ হোটেলে ফিরে আসে। রুমের দরজায় বাড়ি দিতেই নুসরাত দরজা খুলে দেয়, কারণ আকাশ আসার সময় ফোন করে দিয়েছে সে আসছে। এই মেয়ে, কি হাল করেছে চেহারার। নুসরাত খপ করে আকাশের কলার ধরে ফেলে। এই কুত্তা বিলাই খাটাস উল্লুক, তুই আমাকে একা রেখে কোথায় চলে গিয়েছিলি? হ্যাঁ, তুই জানিস আমার কত ভয় লাগছিল কেউ যদি আমার সাথে কিছু করে বসতো বলে আবার কান্না শুরু করলাম। আকাশ তো আল্লাহ, এই মেয়ে করছেটা কি? একে তো কলার ধরেছে, দুই তুই তুকারি করছে। ওর মাথা মনে হয় নষ্ট হয়ে গেছে। কাকে কি বলছে ওর মধ্যে কোনো হিতাহিত জ্ঞান নেই। প্লিজ কান্না থামাও, সত্যি অনেক জরুরি একটা কাজে গিয়েছিলাম। এই কুত্তা, তুই এমন কি কাজে গিয়েছিলি যে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারলি না? একা অবলা একটা মেয়েকে এভাবে রেখে চলে গিয়েছিস কুত্তা কোথাকার। প্লিজ নুসরাত, তুমি শান্ত হও। আমি জানি তোমার মাথা ঠিক নেই। এই তোর মাথা ঠিকের গুষ্টি মারি। তুই আমাকে এত সময় কাঁদিয়েছিস, এখন তোকে আমি শাস্তি দিব। তুই মাথা নিচু কর। আকাশ চুপ করে আছে। এই রেগে যাচ্ছ কেন? করছি তো। আকাশ মাথা নিচু করলে ওর চুলগুলো মুঠো করে ধরে টানতে থাকে। আকাশ তো ব্যথায় শেষ। প্লিজ নুসরাত, ছেড়ে দাও, খুব লাগছে। নুসরাত আকাশকে ছেড়ে দিয়ে ওকে জড়িয়ে ধরে। স্যার প্লিজ আমায় আর কখনো একা রেখে যাবেন না, আমার একা একা খুব ভয় করে। নুসরাত নাক টেনে টেনে কান্না করতেছে। আকাশ কি বলবে কিছুই মাথায় কাজ করছে না, কিন্তু আকাশের চরম লেভেলের হাসি পাচ্ছে নুসরাতের নাক টেনে কান্না করা দেখে। এই মেয়ে, হইছে, যাও ফ্রেশ হয়ে আসো, আমি পরে যাব। আমি আসার সময় খাবার অর্ডার করে দিয়ে এসেছে, এখন হয়তো খাবার দিয়ে যাবে। নুসরাত লক্ষ্মী মেয়ের মতন ফ্রেশ হতে চলে যায়। দুজনেই ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়। একই রুমে দুইটা বেডরুম, একটাতে নুসরাত আর একটাতে আকাশ শুয়ে আছে। এত কিছু ভিড়েও আকাশ কোনোভাবে হেনাকে ভুলতে পারছে না। না, কিছু একটা করতে হবে। হেনা হয়তো এই শহরেই থাকে। আকাশ সিদ্ধান্ত নেয় সে আরো কয়েকদিন চিটাগং শহরে থাকবে। যে করেই হোক হেনাকে সে খুঁজে বের করবে। কিন্তু কি করে খুঁজবে এত বড় শহর? তখনই তার মাথায় আসে হেনার আব্বুর কথা। হেনার আব্বু তো ওসি, তিনি একটা না একটা থানায় তো অবশ্যই পেশাগত আছে। আর হেনাকে যেহেতু এই শহরে দেখেছে, তার মানে ওর বাবাও এই শহরে যে কোনো একটা থানায় ওসি। আকাশ রানাকে ফোন করে। রানা, চিটাগং শহরে যতগুলো থানা আছে সবগুলো থানার অফিসার বোধে যারা যারা আছে তাদের সব ছবি সহ আমি ডিটেলস চাই। ওকে ভাই, কাল সকালের মধ্যেই পেয়ে যাবেন। আর কাল সকালে আমাদের যত পরিচিত মানুষ আছে চট্টগ্রামের সবাইকে একটা জায়গায় মিট আপ করতে বলবে আমার সাথে। লোকেশন আমি ঠিক করে দিচ্ছি। আচ্ছা ভাই। তারপর আকাশ ফোন কেটে দেয়। সকালবেলা ঘুম থেকে ওঠার আগেই হোটেলের একটা বয় এসে খাবার দিয়ে যায়, সাথে একটা ফাইলও দিয়ে যায়। আকাশ ফ্রেশ হয়ে এসে ফাইলটা ঘাঁটতে আরম্ভ করে। ফাইলটা রানা পাঠিয়েছে লোক দিয়ে। আকাশ একটা একটা করে কাগজ আর ছবি ঘেটে ঘেটে দেখছে। কাগজের মধ্যে অফিসারদের সমস্ত তথ্য আছে। হুট করে হেনার আব্বুর কাগজটা সামনে চলে আসে। কাগজের ওপরে হেনার আব্বুর ছবি। আকাশ একবার দেখেই চিনতে পেরে যায় যে এটা হেনার আব্বু। সকালবেলা নুসরাতকে বলে, তুমি থাকো, আমি একটা কাজে যাচ্ছি, আর তোমার সাথে দুটো মেয়ে সবসময় থাকবে। হ্যাঁ, ভয় পাওয়ার কিছু নাই। নুসরাতকে রেখে সে বের হয়ে যায়। আকাশ সিএনজি নিয়ে অক্সিজেন চলে যায়। সেখানে রানার সমস্ত ছেলে পেলে অপেক্ষা করছে আকাশের সাথে মিট আপ করতে। আকাশ ওদের সাথে মিট আপ করে। তারপর সব কয়টাকে নিয়ে কাগজের ঠিকানা মতো চলে যায়। আকাশ সবাইকে বাহিরে থাকতে বলে। সে একাই থানার ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই দেখে হেনার আব্বু চেয়ারের ওপর বসে আছে। হেনার আব্বু আকাশকে দেখতে পেয়ে থতমত খেয়ে যায়। কলিজার পানি যেন সব শুকিয়ে গেছে ওসির। এক্ষুনি যেন দম আটকে মারা যাবে। আকাশ কোনো কথা ছাড়াই ঠাস করে ওসির গালের মধ্যে থাপ্পড় লাগিয়ে দেয়। এই ওসি, হেনা কই, তাড়াতাড়ি বল, না হলে তোর লাশ বেরোবে আজ এই থানা থেকে। ওসি সাথে সাথে ঝাপটি খেয়ে আকাশের পায়ে পড়ে যায়। আকাশ ভাই, আমাকে মাফ করে দেন। খিরে ওসি, তুই মাফ চাচ্ছিস কেন? তোর মাফ চাওয়ার কিছুই নাই। আমার শুধু হেনাকে চাই, না হয় তোর আজ কি হাল করবো তুই নিজেও ভেবে পাবি না। আকাশ ভাই প্লিজ, আপনি শান্ত হন, আমি হেনার কাছে নিয়ে যাচ্ছি আপনাকে। থানার সবাই এখনো হা হয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। ওসি করছেটা কি? সামান্য একটা ছেলের পায়ে ধরে বসে আছে। কে এই ছেলে? কারোর মাথায় যেন কোনো কিছুই ঢুকছে না। ওসি আকাশকে নিয়ে ওর বাড়িতে যায়। হেনা কই?
ভাই ওই রুমটাতে আছে। আকাশ কোনো কথা ছাড়াই রুমের দরজা ঠেলে ভেতরে ঢুকে যায়। তারপর সে দরজা লক করে দেয়। সে আজ সমস্ত প্রশ্নের উত্তর চাইবে। হেনা খাটের ওপরে পা মেলে বসে আছে। সে আকাশকে দেখে তো থতমত খেয়ে যায়। এই এই তুমি? হ্যাঁ আমি। কেন, অন্য কারো কথা আশা করছিলে নাকি? আকাশ কি সব বলছো উল্টাপাল্টা? আর তুমি এখানে কেন এসেছো? প্লিজ চলে যাও এখান থেকে। তোমার সাথে আমার কোনো সমস্ত নেই। যা ছিল সব অনেক আগেই শেষ হয়ে গিয়েছে। তোমার চেহারাটাও আমি দেখতে চাই না। প্লিজ চলে যাও এখান থেকে। আকাশে তো মেজাজ গরম হয়ে যায়। সে গিয়ে হেনাকে ধাক্কা দিয়ে খাটের উপরে ফেলে দেয় আর গলা টিপে ধরে। মেয়ে, তোর কথায় কি আমি এখান থেকে চলে যাব নাকি? হ্যাঁ, অনেক কষ্ট দিয়েছিস তুই আমাকে। তোর সাথে হিসাব চোখানো এখনো বাকি আমার। আজ সমস্ত শোধ তুলব আমি তোর থেকে। 6টা মাস পুরো পাগল ছিলাম আমি। তোর চিন্তায় আমার রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে গিয়েছে। তুই আমার সাথে এমনভাবে ছলনা করলে কিভাবে, তার জবাব আজ তোকে দিতে হবে, কুত্তার বাচ্চা। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে কোমর থেকে বেল্ট খুলতে আরম্ভ করে। তোর শরীর থেকে আমি আজ সব আলাদা করে ফেলবো। হেনা তো ওই অবস্থায় এই খাটের উপরে জড়সড় হয়ে পড়ে আছে। চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে। কি করণীয় এখন তার কিছুই বুঝে উঠতে পারছে না। আকাশ বেলটা খুলে হাতে নিয়ে হেনাকে ইচ্ছে মতো মারতে আরম্ভ করে। হেনা ব্যথার তাড়নায় মুখ চেপে কান্না করছে আর আকাশের কাছে মিনতি করছে, প্লিজ আকাশ আমায় ছেড়ে দাও, কষ্ট হচ্ছে আমার। কিন্তু না, আকাশের ছাড়ার কোনো নামগন্ধই নেই। সে আজ মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়েছে। সে হেনাকে বেল্ট দিয়ে মেরেই চলেছে। বেল্টের বাড়ির চোটে হেনার শরীরের বিভিন্ন স্থান থেকে ফেটে রক্ত বের হচ্ছে। ঠোঁট তো কেটে রক্তে লাল হয়ে গিয়েছে একদম। হেনার বাবা মা বাহির থেকে মিনতি করছে, প্লিজ আকাশ ভাই, আমার মেয়েটাকে ছেড়ে দিন, সে মরে যাবে। আকাশ একটা পর্যায়ে সে নিজে কান্না করে দেয় হেনার অবস্থা দেখে। বিশেষ করে ঠোঁট কেটে রক্ত পড়ছে। আকাশ এটা দেখে চেঁচিয়ে কান্না করে দেয়। হাত থেকে বেলটা ফেলে দিয়ে হেনাকে চাপটে জড়িয়ে ধরে। কেন করলি এমন? তুই জানিস না তুই ছাড়া যে আমার নিঃশ্বাস নেওয়া পর্যন্ত দায় হয়ে গেছে। তোর যদি সত্যি কিছু হয়ে যেত তাহলে আমি কিভাবে বেঁচে থাকতাম বল? কি কারণে তুই আমাকে এতটা কষ্ট দিলি? হেনাও কান্না করছে আকাশকে জড়িয়ে ধরে। কলিজা এমনটা করেছি বলে আজ তুমি জীবিত আছো। না হয় তোমাকে ও মেরে ফেলতো। তোমার ভালোর জন্যই আমি এমন একটা নাটক করে তোমার কাছ থেকে দূরে সরে গিয়েছি। কারণ তোমার ক্ষতি হোক এটা আমি চাই না। দরকার হয় দূর থেকে ভালোবাসবো, তাও তোমার ক্ষতি হতে দিই কি করে বলো? হেনা তুমি কি বলছো? আমার তো কিছুই মাথায় ঢুকছে না। কিসের ক্ষতির কথা বলছো? আর আমাকে কে মেরে ফেলতো? হেনা চুপ করে আছে। প্লিজ হেনা বলো, এভাবে চুপ করে থেকো না। কে আমায় মারতে চায় যার জন্য তুমি আমার থেকে এত দূরে সরে গিয়েছো? হেনা আকাশকে ছেড়ে দিয়ে, শুনো তাহলে। তোমার শুরু থেকে সবটা বলছি। আরও তোমায় মেরে ফেলতে চায়। আকাশে তো হুঁশিয়ে উড়ে যায় হেনার কথা শুনে। কি বলছো হেনা? এটা কি করে সম্ভব? আর আরোই বা আমাকে কেন মারতে চাইবে? কারণ তুমি জাফর ইকবালের নাম শুনেছো, যিনি বাংলাদেশের টপ বিজনেসম্যান ছিল একটা সময়, যাকে তোমার বাবা টক্কর দিয়ে প্রথম পজিশন দখল করেছে। হ্যাঁ চিনি, কিন্তু ওনার সাথে আরও সম্পর্ক কি? আর জাফর ইকবাল তো মারা গেছেন। আরও কে জানো? আরও হচ্ছে জাফর ইকবালের মেয়ে। সে তোমার উপরে প্রতিশোধ নিতে চায়। আকাশে তো চোখ বড় বড় হয়ে যায় হেনার কথা শুনে। কিন্তু কেন? আমি ওর কি ক্ষতি করেছি? তুমি ক্ষতি করনি, কিন্তু তোমার বাবা করেছে। জাফর ইকবাল সাহেব বহু বছর দেশের মধ্যে টপ বিজনেসম্যানের তালিকায় ছিল, যাকে তোমার বাবা হারিয়ে দিয়ে প্রথম পজিশন দখল করে। এটা জাফর ইকবাল সাহেবের সহ্য হয়নি। তার থেকেও শীর্ষে কেউ পৌঁছে গেছে এটা তিনি মানতেই পারেননি, যার কারণে তিনি ডিপ্রেশনে চলে যায়। এবং পরে একটা সময় দেখা যায় অতিরিক্ত ডিপ্রেশনে যাওয়ার ফলে হার্ট অ্যাটাক করে মারা যায় তিনি। ওনার বাসার সবাই জানতো ওনার পজিশন অন্য কেউ দখল করার ফলে তিনি ডিপ্রেশনে চলে যায় আর তার থেকে হার্ট অ্যাটাক করে। তাই তার বড় মেয়ে আরও শপথ করে যাদের কারণে ওনার এই অবস্থা হয়েছে তাদের কাউকে শান্তি দেবে না সে। জাফর ইকবাল সাহেবের মৃত্যুর জন্য সবাই তোমার ফ্যামিলিকে দায়ী করছিল। তাই আরও কাজে নেমে পড়ে তোমাদের জীবন থেকে সুখ নামক বস্তুটাকে মুছে দিতে। আরও বহু বছর আগে থেকে সুযোগ খুঁজছিল যে তোমাদের জীবন থেকে সুখ কিভাবে কেড়ে নিবে, কিন্তু কোনোভাবেই তার চিন্তাধারাকে বাস্তবায়ন করতে পারছিল না। এমন সময় মুরগি নিজে গিয়ে ধরা দেয়, আর সেই মুরগি হচ্ছে তুমি। আরও যেই কলেজে পড়ে তুমি নিজেই সেই কলেজে গিয়ে ভর্তি হলে। তারপর কি? বাস
আরও কাজে নেমে পড়লো তোমার পিছনে। সে চেয়েছিল তোমাকে পটিয়ে তোমার ঘরের মধ্যে প্রবেশ করবে আর তোমার পরিবার থেকে সব সুখ কেড়ে নিবে। সে তোমাকে কাবু করার জন্যে, কাবু করার আগেই তোমার সাথে আমার সম্পর্ক হয়ে যায়। এটা সে কোনোভাবেই মানতে পারছিল না। পরে সে লোক দিয়ে আমাকে জিম্মি করে আর বলে আমি যদি তোমার জীবন থেকে সরে না যাই সে তোমায় মেরে ফেলবে। এটা শুনে আমি ঘাবড়ে গিয়েছিলাম। আর যখন জানলাম সে জাফর ইকবাল সাহেবের মেয়ে, তারপর তো আমার ভয়ের মাত্রা আরও বেড়ে গেল। তখন আমি তাকে বলেছি যে আমি তোমার জীবন থেকে সরে যাব, কিন্তু সে তোমার আর তোমার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না। সে তো তোমার জীবন থেকে ভালোবাসা নামক সুখটা কেড়ে নিয়েছে, তাহলে আর কি চাই তার? তবে তোমার আচার ব্যবহার দেখে তোমার উপর থেকে ওর ক্ষোভটা কমে যায়, তাই সেও আমার শর্তে রাজি হয়ে যায়। সে আমায় কথা দিয়েছিল তোমার কোনো ক্ষতি সে করবে না, তাই তোমার থেকে দূরে সরে গিয়েছিলাম আমি। কিন্তু আমি জানি তুমি আমায় কখনো দূরে যেতে দিবে না, তাই মৃত্যুর নাটক করি বাবা মায়ের সাহায্য নিয়ে, যাতে করে তুমি আমায় একদম ভুলে যাও। কারণ তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি মরে গেলেও চাই না। তবে আরও ভাবতে পারেনি আমি এমন কিছু করে বসবো, আরও ধরেই নিয়েছে আমি মরে গিয়েছি, তাই সে তোমার থেকে দূরে সরে যায়। কারণ প্রতিশোধ তো সে নিয়েই ফেলেছে তোমার জীবন থেকে আমাকে একদম চিরতরে সরিয়ে দিয়ে। আকাশের তো কান্নায় চোখগুলো ঘোলাটে হয়ে আসছে হিনার কথা শুনে। হেনা, তুমি আমার ভালোর জন্য যদি এত কিছু করলে, আর সেই আমি তোমাকে না জেনে বেরহমভাবে পেট দিয়ে মারলাম, আমায় মাফ করে দাও। এই আকাশ, কি বলছো এইসব? প্লিজ এইভাবে বলো না, আমার খুব কষ্ট হয়। আকাশ সাথে সাথে হিনাকে জাপটে ধরে নিজের বাহুডোরে আবদ্ধ করে নেয় আর বলে, এই দুনিয়া আমার থেকে তোমাকে কেউ আলাদা করতে পারবে না। তুই শুধু আমার, আর কারো না। তোর সমস্ত কিছুর উপরে শুধু আমার অধিকার আছে, আর কারোর কোনো অধিকার নাই। দুজনেই কান্না করছে। তবে হ্যাঁ, এটা কোনো দুঃখের কান্না না, এটা সুখের কান্না। তবে ভেতরে ভেতরে আকাশে খুব জন্ম নিয়েছে, সে আরও 12টা বাজিয়ে ছাড়বে। তুই খালি ওয়েট কর। তুই আমার জীবনের সুন্দর দিনগুলো নষ্ট করেছিস, আমার জীবন থেকে সুখ কেড়ে নিতে চেয়েছিস। এবার আমি তোর আত্মাটাই শরীর থেকে আলাদা করে ফেলবো। আকাশ হেনাকে ছেড়ে দিয়ে ওকে কোলে তুলে নেয়। চল আমার সাথে। আজকের পর থেকে তোমাকে 1 মিনিটের জন্যও চোখ থেকে আড়াল করবো না। আকাশ হেনাকে কোলে করে নিয়েই রুম থেকে বের হয়। হেনাও আকাশকে জড়িয়ে ধরে ওর কোলের মধ্যে ছোট্ট বাচ্চার মতো জড়সড় হয়ে আছে। আকাশ রুম থেকে বের হতেই হেনার বাবা আকাশের পায়ে পড়ে যায়। ভাই, আপনি আমার মেয়েটাকে নিয়ে কোথায় যাচ্ছেন? ভাই, আপনার পায়ে পড়ি, আমার মেয়েটার কিছু করবেন না। ওর কিছু হলে আমরা মরে যাব। চুপ, একদম চুপ। আমার বউকে আমি নিয়ে যাচ্ছি। হেনাকে আমি আর 1 সেকেন্ডের জন্যও নিজের থেকে আড়াল করবো না। ওকে আমি বিয়ে করে সারা জীবন আমার বাসার বউ করে রেখে দেব। অনেক সাধনার পর ওকে আমি ফিরে পেয়েছি। হেনার আব্বু আকাশের পা ছেড়ে দেয়, কারণ তিনি কিছু একটা লক্ষ্য করেছে। আকাশ কথা বলার সময় তার চোখের মধ্যে পানি টলমল করছিল। তিনি বুঝে গেছেন যে আকাশের মতো ভালো আর কেউ বাঁচতে পারবে না হিনাকে। সে নিজের জীবন দিয়ে হলেও হিনাকে রক্ষা করবে। তোমাদের ভাবি? নুসরাত ভেবাচাকা খেয়ে যায় আকাশের কথা শুনে। ভাবি মানে ভাবি, আজকালের মধ্যে আমরা বিয়ে করব। নুসরাতের তো মাথায় ঢুকতেছে না। আকাশ হুট করে কাকে ধরে নিয়ে এসে ভাবি বলছে, নুসরাত সব গুছিয়ে নাও, আজকে আমরা ফিরে যাচ্ছি। তারপর আকাশ 3টা টিকিট কনফার্ম করে। সেদিনই আকাশ হেনাকে নিয়ে ও শহরে ফিরে যায়। আকাশের বাসার সবাই তো অবাক হেনাকে দেখে, যদিও অবশ্য তারা আগে কখনো হেনাকে দেখেনি, কিন্তু আকাশ তাদেরকে ছবি দেখিয়েছিল। আকাশ, হেনা না মরে গিয়েছে, তাহলে সে ফিরে আসলো কি করে? আম্মু, তার পেছনে অনেক লম্বা ইতিহাস। এমন সময় আকাশের আব্বু আসে। কিসের ইতিহাস? আকাশ তারপর সমস্ত কিছু খুলে বলে। আকাশের আব্বু তো শুনে পায়ের রক্ত মাথায় উঠে যায়। কি, জাফর ইকবালের মেয়ে এমন কাজ করেছে? ওয়েট, দাঁড়া, আমি খবর লাগাচ্ছি। ওদের 12টা বাজিয়ে ছেড়ে দেব। না প্লিজ, তুমি এমন কিছুই করো না। যা করার আমি করছি। সে আমাকে কষ্ট দিয়েছে, আমার প্রতিশোধ আমিই নিব। তোমরা বিয়ের ব্যবস্থা করো। ওকে, তোর যেমনটা ভালো লাগে সেটাই কর। লোক লাগিয়ে দেয় জাফর ইকবাল সাহেবের বাড়ির খোঁজ নিতে। একটু পর খবরই ফোন দিয়ে জাফর ইকবাল সাহেবের বাড়ির সমস্ত ডিটেলস দেয়। আরও যে বাসাটা দেখিয়েছিল আগে, সেটা যদি হতো তাহলে সে মিনিটের মধ্যে আরোকে বের করে ফেলতো। কিন্তু আরও তো সেই শহর ছেড়ে অন্য কোথাও চলে গেছে। হ্যাঁ না, তুমি থাকো, আমি একটু আসছি। সে লাম্বরগানিটা নিয়ে টান দিয়ে সোজা জাফর ইকবাল সাহেবের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখতে পায় একটা বয়স্ক মহিলা বাড়িতে। এই যে আন্টি, আরও কোথায়? বাবা,
তুমি কে? আর ওর বন্ধু হয়তো। ও, তুমি কি ওকে দেখতে এসেছো? কিন্তু সে তো এখানে নাই। মানে তাহলে সে কোথায়? কেন বাবা, তুমি জানো না? সে যে আজ 1 মাস যাবৎ ব্লাড ক্যান্সার হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আকাশের তো পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আন্টি কি বলছেন আপনি? হ্যাঁ বাবা, আজ 1 মাস ধরে আমার মেয়েটা মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে। জানি না কার বদদোয়া লেগে এমন হয়েছে, কোন পাপের ফল সে ভোগ করছে। বাবা জানো, আমার মেয়েটা ছাড়া আমার কেউ নাই। ছোট্ট মেয়েটার থেকেও না থাকার মতন। সে নিজেকে সামলাতে কষ্ট হয়ে যায়, আমাকে সামলাবে কি করে? উনি বলতে বলতেই কান্না করে দেয়। আকাশের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আরুর ওপর থেকে সমস্ত রাগ মিনিটের মধ্যেই উধাও হয়ে যায়। আর সে বুঝতে পারে বয়স্ক মহিলাটাই আরুর আম্মু। আন্টি প্লিজ আপনি কান্না করবেন না, আরুর কিচ্ছু হবে না। যত ভালো চিকিৎসা দরকার আমি ওকে করাবো, ওর কিছুই হবে না। আপনার মেয়েকে আমি কোলে ফিরিয়ে দিব আপনার। আকাশ আরুর আম্মু থেকে ঠিকানা নিয়ে হসপিটালে চলে যায়। সেখানে গিয়ে দেখে আরও একটা বেডের উপর শুয়ে আছে, ওর মুখে মাস্ক লাগানো। তার কেবিনে বাইরে লেখা ভেতরে প্রবেশ নিষেধ। তাও আকাশ ডাক্তারের থেকে অনেক কষ্টে অনুমতি নিয়ে কেবিনের ভেতরে যায়। আরুকে দেখে আকাশের বুক ফেটে কান্না আসছে। আকাশ আরুকে ডাক দেয়, আরুট দেখ আমি এসে গেছি, দেখ তোর বন্ধু আকাশ এসে গেছে। কিন্তু আরুর কোনো সাড়া শব্দ নেই। আরু তুই কি আমার সাথে কথা বলবি না? সেই যে আমাকে ছেড়ে চলে এসেছিস, তারপর তো তোর আর কোনো খোঁজ পাইনি রে আমি। আরু আস্তে আস্তে চোখ মেলার চেষ্টা করছে। সে চোখ খুলে দেখে আকাশ তার সামনে বসে আছে। আরু চোখ দিয়ে টপটপ করে পানি ঝরছে। আরু আকাশকে ইশারায় বলে মুখের মাস্কটা খুলে দিতে। আকাশ তাই করে, মুখ থেকে মাস্কটা খুলে দেয়। এই পাগলি মেয়ে, এসব কি বলছিস উল্টা পাল্টা? তোর উপরে আমার কোনো রাগ নেই, আমি সমস্ত কিছু ভুলে গেছি। আর হেনা মরেনি, সে ফিরে এসেছে। সে তোর কথায় আমার থেকে দূরে সরে গিয়েছে এমন একটা নাটক করে। আর এখন সমস্ত কথা বাদ, তোকে আগে সুস্থ হতে হবে। একদম চুপ, তোর কিচ্ছু হবে না, কিচ্ছু হতে পারে না। আমি তোকে বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাবো। আরো একদম চুপ, আর একটা কথা বলবি না তুই। বাবা আকাশ সাথে সাথে ওর বাবাকে ফোন করে। আজকে বিদেশের 3টা টিকিট কাটো বিমানের। কেন, তুই ইন্ডিয়ান টিকিট দিয়ে কি করবি? বাবা হাতে এত বেশি সময় নাই, কিচ্ছু বলতে পারবো না। সময় হলে সব বলবো। হেনাকে রেডি থাকতে বলো, আমি এসে ওকে নিয়ে রওনা দেবো। তুমি প্লিজ জলদি সিঙ্গাপুরে 3টা টিকিট কাটো। আচ্ছা, আমি টিকিট কেটে রাখছি আর হেনাকেও বলছি। আকাশের আব্বু তৎক্ষণাৎ 3টা টিকিট কেটে রাখে ইন্ডিয়ার। আকাশ আরুকে হসপিটাল থেকে রিলিজ করে ছাড়িয়ে নিয়ে ওর সাথে করে বাসায় নিয়ে যায়। পরে বাসা থেকে হেনাকে সাথে নিয়ে ইন্ডিয়ার উদ্দেশ্যে ফ্লাইটে করে রওনা দেয়। আরুকে মাদ্রাজ নিয়ে গিয়ে চিকিৎসা করাবে। আকাশ সেখানে যাওয়ার পর সেখানকার ডাক্তাররা বলে যে অনেক দেরি হয়ে গেছে, তবে শেষ একটা চিকিৎসা করা যেতে পারে। যদি 4 সপ্তাহ ডায়ালাইসিস করানো যায় তাহলে রোগী সুস্থ হয়ে যাবে। আর যদি এর আগে কিছু হয়ে যায় সেটা উপরওয়ালা জানে। না তাহলে সেটাই করান, আরুকে ডায়ালিসিস করানো হয়। এভাবে পরপর 4 বার ডায়ালিসিস করানো হয়, কিন্তু আরুর কিছুই হয়নি, বরং সে মোটামুটি সুস্থ হয়ে উঠেছে। আকাশ আরুকে নিয়ে দেশে ফিরে আরও এখন মোটামুটি সুস্থ। আরও হেনার থেকে মাফ চেয়ে নেয়। আরো পাগলামো কেন করছিস? তুই জানিস না বন্ধুদের মধ্যে সরি টরি এইসব কিছু চলে না। শোন না, আমি সব ভুলে গিয়েছি। এখন থেকে তুই আমার বান্ধবী না, খালি আমি আর তুই হচ্ছি বোন, ঠিক আছে? সো মাফটা ভুলেও চাইবি না। দেশে আসার কিছুদিন পর আকাশের আব্বু আম্মু আকাশের আর হেনার বিয়ের ডেট ফিক্স করে। তারপর ওদের বিয়ে হয়ে যায়। আকাশের আর হেনার বিয়ের সমস্ত কিছু আরোই প্ল্যানিং করে, কিভাবে কি করবে। আরো কি করে জানলি রে? আল্লাহ রে আল্লাহ, শয়তানকেও হার মানাবি তুই। এমন সময় আকাশ অফিস শেষ করে বাড়ি ফিরে। এই যে দুজনের মধ্যে কি ফুসুর ফাসুর চলছে শুনি? শুনবা কি ফুসুর ফাসুর চলছে? এমন সময় আরো হেনার মুখ চেপে ধরে। হেনা মুখ থেকে আরোর হাত ছাড়িয়ে নিয়ে, এই যে আমার নাকি ছেলে হবে আর তার সাথে আরো নাকি চুটিয়ে প্রেম করবে, ওর নাকি কেউ নেই। ও এই কথা, দাঁড়া বদমাইশ মেয়ে, তোর বিয়ের ব্যবস্থা করছি। এভাবেই হাসি খুশি ভাবে চলতে থাকে দিনকাল। কিছুদিন পর আরোর বিয়ের দিন তারিখ পাকা হয়। শ্রোতারা, আপনারা সবাই আইসেন কেমন, এবার ভাগেন।